নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে পরপর ভক্ত কথা শুনছি, তাদের জীবন কথা, তাদের কিভাবে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তারা কেউ অন্তরঙ্গ পার্ষদ, কেউ গৃহী ভক্ত, কেউ অন্তরঙ্গ গৃহী পার্ষদ। আবার আমরা সেখানে শুনেছি গোলাপ্পা যোগীন মায়ের কথা, যারা মহামায়া আদ্যা শক্তি জগৎ জননী শ্রী মায়ের দুই সখী। এরা যুগে যুগে অবতারের সঙ্গে আসছেন এবং তাদের যে জীবন, সেই জীবন যত আমরা অনুধ্যান করতে পারি তত আমাদের এই মালিন্যময় দৃষ্টি নির্মল হয়ে ওঠে, আমাদের মনের উত্তরণ ঘটে। সেই জন্যই আজকে আমাদের এই অনুধ্যান, বেদান্ত দর্শন ফেসবুক পেজের এই প্রচেষ্টা, যাতে আমরা সবাই এইভাবে নিজেদের গঠন করে নিতে পারি। আমরা কন্যঘরের ভক্ত মনমোহন মিত্তির তার কথা অনেকবার কথামৃতে পাই এবং একটি মজার ঘটনাও আছে। মনমোহন মিত্র ঠাকুরকে বলেছিলেন যে শিগগির পাটা বার করো, না হলে আমার কাছে জানো তো একটা বড় কাটারিয়ে দা আছে, সেটা দিয়ে কেটে নিয়ে চলে যাব। আমার বৈঠকখানায় তখন সবাই ভিড় জমাবে। ভাগবতে ভারী সুন্দর একটি কথা আছে যে অবতার পুরুষের চরণ, তার প্রতি অবতার পুরুষের কোনো অধিকার নেই, অধিকার কেবলমাত্র ভক্তের। চরণ দুটি শুধু অবতার পুরুষের দেহ বহন করছে। তা সেই মনমোহন মিত্তির বা মনমোহন মিত্র, তার কথাই আজকে আমরা শুনব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। ভক্ত বন্ধুদের সকলকেই শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা। জয়ন্ত দত্ত মহাশয়, রুমাদি, সংযুক্তা, পূর্ণিমা, সন্ধ্যাদি, নিবেদিতা, রূপশ্রী, শুভ সন্ধ্যা। আজকে অবশ্য ভক্ত বন্ধুদের কাছে আরেকটি বিষয় বলতে হচ্ছে, ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে। পরপর এই রবি সোম স্নানযাত্রা উপলক্ষে আগের দিন দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের গৃহ মন্দির শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে সেখানে পাঠ, নানাবিধ কারণে এত ক্লান্ত এবং খানিকটা অসুস্থ বোধ করাতে আজ সকালে গীতা অনুধ্যানটি আমাদের হতে পারেনি। তা যাই হোক, আমরা এখন ভক্ত মনমোহন মিত্র তার কাছে চলে আসি। শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের তদানীন্তন সভাপতি শ্রীমৎ স্বামী বিরজানন্দজি লিখছেন, ভক্ত মনমোহন এই বইটির ভূমিকায় ভক্ত রামচন্দ্রের জীবনের সহিত মনমোহনের জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল। যারা যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে মিলিত হয়ে তার দৈবিক কৃপা এবং ভাগবত সংস্পর্শে নিজ নিজ আধ্যাত্মিক জীবন গঠন ও তার যুগলীলার আপন আপন ক্ষমতা অনুযায়ী অল্পাধিক সহায়তা করবার সৌভাগ্য লাভ করেছিলেন, মনমোহন সেই চিহ্নিত ভক্তগোষ্ঠীর মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করেছিলেন। মনমোহনের যে বৈশিষ্ট্য সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করত, হ্যাঁ গো, আসলে কি বলতো মালবিকা, ডায়াবেটিসের কারণে তবে একটা কি অবাক লাগে যে আমার 19 বছর ধরে এই ব্যাধিটি শরীরে বাস করছে। কিন্তু হলে কি হবে, আমাদের গুরুদেব বলতেন আমাদের প্রারব্ধ, ভোগক্ষয় ইত্যাদি কারণে দেহে ব্যাধি থাকবে,
ব্যাধি যে তপস্যা, সে কথাও আমরা এর আগে শুনেছি, আবারও কোনো একদিন নিশ্চয়ই শুনব। আর কিন্তু গুরুদেব বলতেন মাথা চাড়া দিতে পারবে না, সে তার মতো থাকবে। আর আমাদের যেটুকু সংযম বা যেটুকু ডাক্তারের সহায়তা প্রয়োজন ইত্যাদি করে যেতে হবে, সে তার মতো থাকবে আর আমি থাকবো আমার মতো তার চরণ দুখানি ধরে। এইটি আমাদের গুরুদেব বারবার বলতেন। শুভ সন্ধ্যা অনিতা, রিমা, মিনুদি, মালবিকা, সঙ্গীতা, জয়শ্রী, ছন্দাদি, সন্ধ্যাদি তো আগেই বললাম। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর কি প্রচন্ড গরমটাও না পড়েছে, সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। তো যে কথায় আমরা ছিলাম, মনমোহনের যে বৈশিষ্ট্য সহজেই সকল ভক্তদের বা সাধারণ সকলেরই দৃষ্টি আকর্ষণ করত, তা ছিল তার সুগভীর তেজোদ্দীপ্ত ভাবাবিষ্টতা। অর্থাৎ তার মধ্যে ওই এলানো ভাবটা ছিল না। ঠাকুর বলছেন ডাকাতে ভক্তি। ওই যে ঠাকুরের যে মজার কথাটা দিয়েই শুরু করলাম, বলেছিলেন শিগগির শিগগির পাটা বার করো, আমার ওই দা দিয়ে না হলে কেটে নিয়ে চলে যাব। আর তাছাড়াও শুভ সন্ধ্যা লক্ষ্মী, রূপশ্রী, আর তাছাড়াও এই যে তেজোদ্দীপ্ত, সেই সময়ে আমাদের এই সমাজে একটা ভাব প্রবণতা দেখা দিত, যেটাকে ওই বৈষ্ণবদের ভাব প্রবণতা বলে। সবটাই যেন একটা এলানো ভাব। এই ভাবটির উৎপত্তি হয়েছিল তামসিকতা থেকে। তামসিকতা অনেক সময় সত্যগুণের ছদ্মবেশে আসে। কি না, আমার ভাগ্যে যা আছে হবে, আমি ভাগ্যকে, রবি ঠাকুর লিখছেন, ভাগ্যকে জয় করিবার অধিকার কেন নাহি দিবে অধিকার, না, আপন ভাগ্য জয় করিবার অধিকার কেন নাহি দিবে বিধাতা। অর্থাৎ আমাদের ভাগ্যের দোহাই দিয়ে এই যে অলসতা, বসে থাকা, এই একটা প্রবণতা সেই সময় সমাজকে ভীষণভাবে আচ্ছন্ন করে ফেলেছিল। পড়ে পড়ে মার খেয়ে ব্রিটিশদের হাতে। আর তাছাড়া তখন মানুষের মধ্যে এত অনুদারতা, এত কুসংস্কার তাদেরকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছিল। সেই তেজোদ্দীপ্ত ভাবাবিষ্টতা কিন্তু সকলেই লক্ষ্য করত মনমোহন মিত্রের মধ্যে। শুভ সন্ধ্যা রুমাদি, রীতাদি, শুভ সন্ধ্যা শুভ্রাদি, শুভ সন্ধ্যা লক্ষ্মী। ঠাকুরের কথা বলতে বলতে মনমোহন মিত্র খুব মেতে উঠতেন। তখন তার মধ্যে ঐশ্বরিক আবেশের উন্মাদনা বিশেষভাবে পরিলক্ষিত হতো। নাম সংকীর্তনের সময়ও তার প্রগাঢ় তন্ময়তা ও ভাবাবেশ ভক্তগণের মধ্যে এক নিবিড় উন্মাদনা সৃষ্টি করত। এই কথাটি বলছেন মঠ ও মিশনের, শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের তদানীন্তন সভাপতি শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, সাধারণ মানুষের ভেতরেও আমরা যে ধরনের চিন্তা করি, সেই ধরনের চিন্তাই আমাদের আকর্ষিত হয় আমাদের দ্বারা। আমরা যদি সবসময় নেতিবাচক চিন্তা করি, তখন আমাদের পরিবেশটাই নেতিবাচক হয়ে যায়। সেই সময়ে কেউ যদি একটা সদর্থক চিন্তা, পজিটিভ চিন্তা নিয়ে এসে আমাদেরকে উদ্দীপ্ত করতে পারে, তাহলে চিন্তার স্রোতটি আবার সেই দিকে প্রবাহিত হয়। তা এখানে মনমোহন মিত্রের মধ্যে ঠাকুরের কথা বলতে গেলে একটা যে তেজোদ্দীপ্ত ভাব রাশি প্রবাহিত হতো, তা ক্রমে ক্রমে সমস্ত ভক্তদের মধ্যে চারিয়ে যেত। অর্থাৎ তারাও যেন সেই উদ্দীপনা তাদের ভেতরে অনুভব করতে পারত। মনমোহনের পিতা
ভুবনমোহন মিত্র এবং মাতা শ্যামাসুন্দরী। তিনি 1851 সালের 18ই সেপ্টেম্বর হুগলি জেলার অন্তঃপাতি কন্যগড়ে জন্মগ্রহণ করেন। ভুবনমোহন চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন এবং সরকারের কাছে রায়বাহাদুর উপাধি লাভ করেছিলেন। তিনি আচারে একনিষ্ঠ হিন্দু হলেও যুক্তিপরায়ণ ও সংস্কারের পক্ষপাতী ছিলেন, কারণ সেই সময়ে আমাদের হিন্দু ধর্মের মধ্যে এত পৌত্তলিকতা এবং অনুদারতা, কুসংস্কার গ্রাস করেছিল যে সমাজের আন্দোলনকারী যারা, তারা ব্রাহ্ম ধর্ম নিয়ে আসবার চেষ্টা করছেন। ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মেরই থেকে কোনো পৃথক বিষয় নয়, কিন্তু তারা নিরীশ্বরবাদী বা নিরাকারবাদী। উপনিষদকেই তারা একমাত্র পথ বলে প্রচার করছেন। তো সেই সময়ে অনেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে এই ব্রাহ্ম ধর্মের প্রতি আকর্ষণ বোধ করেন এবং সেই ধর্মান্তরিত হন। সেই দিক থেকে ভুবনমোহন মিত্র তিনি হিন্দু হলেও যুক্তিপরায়ণ ও সংস্কারের পক্ষপাতী ছিলেন। শ্যামাসুন্দরীও ধ্যান পরায়ণ ছিলেন এবং পরিবারে তার অশেষ প্রতিপত্তি ছিল। এই দম্পতির একমাত্র পুত্র মনমোহনের শৈশব অতি আদরেই যাপিত হয়েছিল। তার বাল্যকালও সচ্ছল মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতোই ছিল। প্রায় 13 বছর বয়সে তিনি কলকাতার ঝামাপুকুর পল্লীতে তার মেসোমশাই রায় রাজেন্দ্রনাথ মিত্র বাহাদুরের বাড়িতে থেকে হিন্দু স্কুলে পাঠাভ্যাস করেন। ঝামাপুকুর পল্লী, সেখানে আমরা জানি ঠাকুর কামারপুকুর থেকে তার দাদার সঙ্গে, রামকুমার চট্টোপাধ্যায়, তার সঙ্গে প্রথম কলকাতায় পদার্পণ করেন এবং সেখানেই যে বাড়িটিতে তিনি থাকতেন, এখন সেখানে নিত্য ভক্ত সংঘ হয়। তা সেই 13 বছর বয়সে কলকাতার ঝামাপুকুর পল্লীতে তার মেসোমশাই রায় রাজেন্দ্রনাথ মিত্র বাহাদুরের বাড়িতে থেকে হিন্দু স্কুলে পাঠাভ্যাস করেন। ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র প্রায়ই রাজেন্দ্রবাবুর বাড়িতে আসতেন এবং রাজেন্দ্রবাবুও কেশবচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর সমাজে যেতেন। ব্রাহ্ম সমাজে সেই সময় এই রকম শিক্ষিত, উদার মনোভাবাপন্ন, সংস্কৃতিশীল এবং পাশ্চাত্য শিক্ষায় আলোকিত বহু মানুষের সমাবেশ হচ্ছে। এটি একটি স্বতঃসিদ্ধ সত্য যে যখন অবতারের আবির্ভাব হয়, সেই সময়ে বহু শক্তিরও কিন্তু আবির্ভাব হয়। এই সূত্রে কেশব ও দেবেন্দ্র উভয়ের সহিতই মনমোহন পরিচিত হন এবং তাদের যে ভাবধারা সেটিও অনেকাংশে হৃদয়ঙ্গম করেন। সহপাঠী রাজমোহন বসু ও এম.এন. ব্যানার্জির সঙ্গেও মনমোহন এই সকল বিষয় নিয়ে আলোচনা করতেন। এম.এন. ব্যানার্জি পরে মেডিকেল কলেজের প্রিন্সিপাল হন। 17 বছর বয়সে মনমোহন মিত্রের বিবাহ হয়। এই বিবাহের মূলে হয়তো ছিল মনমোহনকে ব্রাহ্ম প্রভাব থেকে মুক্ত রাখবার চেষ্টা, কারণ রাজেন্দ্রবাবু ব্রাহ্ম সমাজে যাতায়াত করলেও মনমোহন ওই দিকে অধিক ঝুঁকে পড়েন, কিন্তু তার অভিপ্রেত ছিল না বিষয়টি। তিনি তাদের সঙ্গ পছন্দ করতেন, কিন্তু তা বলে নিজস্ব ধর্ম থেকে বেরিয়ে এসে শুধু ব্রাহ্মদের ওই এক দিকদর্শিতা অনেকেরই কিন্তু পছন্দ ছিল না। বিবাহের পর মনমোহন পিতার সঙ্গে ঢাকায় চলে যান এবং ওখানেই প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন।
তার বিদ্যা শিক্ষা এরপর কিন্তু আর অগ্রসর হয়নি। বিশেষত 21 বছর বয়সে ঢাকাতেই পিতার দেহত্যাগের পর পরিবারের দায়িত্ব তার কাঁধে পড়ে এবং তাকে সংসারে মনোযোগী হতে হয়। প্রবেশিকা পরীক্ষা মানে স্কুল ফাইনাল, স্কুল অবধি তার পড়াশোনা হয়েছিল। পিতার সঞ্চিত অর্থ অল্পই ছিল, অতএব খুব তাড়াতাড়ি জীবন বদলে গেল, অর্থ কষ্ট দেখা দিল। বিশেষত যে সামান্য পুঁজি ছিল তাও কলকাতায় পূর্ব থেকে বায়না করা 23 নম্বর শিমুলিয়া স্ট্রিটের বাড়িটি ক্রয় করতে প্রায় নিঃশেষ হয়ে গেল। সুতরাং নতুন বাড়ি ভাড়া দিয়ে মনমোহনকে মা এবং বোনেদেরকে নিয়ে কোন্নগরে চলে যেতে হলো। এখানে থেকে 1873 থেকে 1875 সাল অবধি তিনি চাকরির চেষ্টায় চারিদিকে যাওয়া আসা করতে লাগলেন। অবশেষে রাজেন্দ্র বাবুর চেষ্টায় বেঙ্গল সেক্রেটারিয়েটে 40 টাকার একটি কাজ পেলেন। তা 1875 সালে 40 টাকার কাজ কিন্তু যথেষ্ট বেশি, মোটামুটি মানে আবার পূর্বের সচ্ছল অবস্থায় ফিরে আসার কথা, এবং ফিরে এসেও ছিল, কারণ তার কর্মদক্ষতা ছিল প্রশংসনীয়। সেখানে ক্রমে পদোন্নতি হয়ে তার বেতন 150 টাকা হয়েছিল। 1875 সাল নাগাদ মানে অনওয়ার্ডস 175 টাকা বেতন যে হয়েছে সেটা কিছু কম নয়। তিনি কোন্নগর থেকে অফিসে যাতায়াত করতেন, তাই অবসর তার খুবই কম ছিল। যেটুকু সময় পেতেন তা তিনি পিতার সংগৃহীত পুস্তক পাঠে এবং ধ্যান, জপ ইত্যাদিতে ব্যয় করতেন। মনোযোগ সহকারে পিতার যুক্তিপূর্ণ বক্তব্য পাঠকালে সমাজ সংস্কার বিষয়ে তার আগ্রহ লক্ষ্য করে তিনিও ক্রমে প্রচলিত হিন্দু ধর্মকে নির্বিচারে গ্রহণ করতে পরাঙ্মুখ হলেন এবং বাল্যে যে ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, যৌবনে তাকেই ভারতের শ্রেষ্ঠ ধর্ম বলে জানলেন। একটি ঘটনায় ব্রাহ্ম সমাজের সঙ্গে ঘনিষ্ঠতর হয়ে উঠবার সুযোগ হলো। মনমোহনের একটি 7 মাসের কন্যা অকালে ইহলোক ত্যাগ করল। তাতে তিনি এতই মনোকষ্টে অধীর হয়ে পড়লেন যে কেউ তাকে সান্ত্বনা দিয়ে আর থামাতে পারছে না। অনবরত সেই কন্যার শোকে তিনি জীবন থেকে একেবারে যেন সরে যাচ্ছেন। সময় পেলেই তিনি অন্যের অলক্ষ্যে শ্মশানে গিয়ে কন্যার শেষ বিশ্রাম স্থলের অন্বেষণ করতেন। মানে 7 মাসের বাচ্চা তো, তাকে মাটিতে করে দেওয়া হয়, কবর দেওয়া হয়, মাটি দিয়ে দেওয়া হয়। তো এবার মাটি দিয়ে দেওয়া হওয়াটা আরো বেশি মর্মান্তিক, কারণ তখন কি হয়, তার দেহটা একটু একটু করে সেখানে মিশতে থাকে। এই কদিন আগে বন্ধুদের বলেছি বলেই স্মরণ হচ্ছে, আমাকে সাহায্য করতে আসে যে মালতী, তার যা কাকলি, তার থ্যালাসেমিয়া পেশেন্ট মেয়েটি 8 বছর বয়সে চলে গেল। তাকেও ওরা এইভাবেই মাটি দিল এবং মনোকষ্টে তারা আজও বারবার স্বপ্ন দেখছে। তার দাদা, মেয়েটি তার বড় দাদার কাছে গোলাপ ফুল চেয়েছিল, সেটি আনা হয়নি। সে গিয়ে গোলাপ ফুল, চকলেট দিয়ে এসেছে একদিন। এই অবস্থাটি খুব মানে পীড়াদায়ক, মর্মন্তুদ। সেই জায়গায় দাহ করে দেওয়া বোধহয় অনেক ভালো। তা সে যাই হোক, যেরকম যে বিধান চলে সেইটি তো সমাজের লোক মেনে নেয়। তো পিতা একেবারে তরুণ পিতা, বোঝাই যাচ্ছে তিনি ওই 7 মাসের কন্যার
যেখানে বিশ্রামস্থল, শেষ বিশ্রামস্থল, সেইখানে শ্মশানে গিয়ে সকলের অলক্ষ্যে চোখের জল ফেলতেন। তার স্ত্রী এবং মা, কন্যাটির মা শ্যামাসুন্দরী আর কোনো প্রতিকার না দেখে স্থান পরিবর্তনের জন্যে কলকাতার বাড়ির ভাড়াটে উঠিয়ে দিয়ে সেখানে সপরিবারে চলে আসার সিদ্ধান্ত নিলেন। তখন মনমোহনের বাল্য বন্ধু রাজমোহন কেশবচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেছেন। দুই বন্ধুতে সাক্ষাৎ হলেই কেশবচন্দ্রের প্রসঙ্গ ও ব্রাহ্ম সমাজের উপাসনা ইত্যাদি বিষয়ে আলোচনা করতেন। ওই সময়ে সমাজ সংস্কারের দিকে মনমোহনের ঝোঁক থাকলেও রাজমোহনের মুখে কেশবের যোগ সাধনার কথা শুনে এবং মায়ের উৎসাহ পেয়ে তিনি উপাসনায় রত হলেন এবং তাতে মন স্থির করবার জন্য ব্রাহ্মণগণের অনুকরণে ব্যাঘ্র চর্ম, একতারা এবং খান্দুই গৈরিক বস্ত্র সংগ্রহ করলেন। আগেই তিনি এই প্রসঙ্গে বিভিন্ন পুস্তকাদি পাঠ করেছিলেন বা করতেন এবং ধ্যান জপেরও চেষ্টা করতেন বই অনুসারে। উপাসনা সম্বন্ধে তার তৎকালীন ধারণা তিনি নিজেই ব্যক্ত করেছেন। ভালো ভালো কতকগুলি বিশেষণ যোগ করে কি সুন্দর কথাগুলি একেবারে সেই সময়কার ব্রাহ্ম সমাজের যে ভাবটি মনমোহন মিত্র তুলে ধরেছেন। ভালো ভালো কতকগুলি ব্রাহ্ম সমাজের উপাসনা, কতকগুলি বিশেষণ যোগ করে পরব্রহ্মের আরাধনা করাকেই উপাসনা বলে গণ্য করতাম। তখন ব্রাহ্ম সমাজের নেতাগণ বা আচার্যগণ আমাদের এইরূপ শিক্ষাই দিতেন। আমাদের বিশ্বাস এবং ধারণা যে মানব অন্তরে প্রকৃত অনুতাপ না জন্মালে কোনো উপাসনাকেই প্রকৃত উপাসনার মধ্যে পরিগণিত করা যায় না। অনুতাপ ব্যতীত, চোখের জল ব্যতীত আত্মার মলিন আবরণ ধৌত হয় না। আত্মা শুদ্ধ না হলে পবিত্র শুদ্ধাত্মা স্বরূপ ভগবানকে জানা যায় না। এইটি হচ্ছে মনমোহন মিত্রের রিয়েলাইজেশন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হবার পূর্বে। এইবার হলো কি, এই উপাসনায় বাদ সাধলেন মনমোহনেরই মাস্তুত ভাই রামচন্দ্র দত্ত। বিজ্ঞানবাদী, ঈশ্বর বিশ্বাসহীন রামচন্দ্রের প্রবল যুক্তির স্রোতে মনমোহনের অদৃঢ় সংবদ্ধ মানে ভাবনাটা যেন জোট বাঁধত না, একটা ছাড়া ছাড়া ভাষা ভাষা জ্ঞান। উপাসনা ভেলা বিশ্লিষ্ট হয়ে গেল। ভেলাটি তৈরি করতে গেলে দৃঢ় সংবদ্ধ হতে হয়। সুপারফিশিয়াল চিন্তাধারা দ্বারা আমরা কোনো কিছুর গভীরে প্রবেশ করতে পারি না। মনমোহন মিত্রের খানিকটা তখন সেই রকমই অবস্থা। তিনি তার পিতার সংগ্রহ করা বই, সেই সময়কার ব্রাহ্ম সমাজের নেতাদের, আচার্যগণের যে ধরনের লেকচার, সেইগুলি শোনা, পড়া, চিন্তা করা এবং তার পিতার সমাজ সংস্কারমূলক কিছু কিছু ভাষণের যে কপি ছিল, সেইগুলি পড়ে পড়ে তিনি তার নিজের একটি ভাবধারা তৈরি করছিলেন, কিন্তু ভাবধারাটি অদৃঢ় সংবদ্ধ ছিল। কিন্তু বাল্য সংস্কার নির্মূল না হওয়ায় তিনি ভোগে মগ্ন না হয়ে বিশ্বাস ও অবিশ্বাসের তরঙ্গে দুলতে লাগলেন। তার বাল্য সংস্কার ছিল কি, তার পরিবারে জপ, ধ্যান, ঈশ্বর চিন্তার একটি ধারাবাহিকতা ছিল। সেই ধারাবাহিকতা সংস্কার রূপে তার ভিতরেও যথারীতি বিরাজমান ছিল। সেই জন্য তার বিভিন্ন ধরনের, বিভিন্ন দিকে
তার মন ছুটে গেলেও সেই মূল ধারা থেকে কখনো সরে যায়নি। সেই কারণে বিশ্বাস ও অবিশ্বাসের ঢেউয়ে তিনি দুলছিলেন, বিশ্বাস ও অবিশ্বাসের তরঙ্গে। ব্রাহ্ম সমাজের সংস্পর্শে আসার ফলে মনমোহন মিত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরমহংসের নাম শুনেছিলেন। দক্ষিণেশ্বরে যাবার ইচ্ছাও মনে উদিত হয়েছিল বটে, কিন্তু কার্যত হয়ে ওঠেনি। মনের যখন এইরূপ অবস্থা, তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন চারিদিকে জলে জলময়, চারিদিকে জলে জলময়, আর সে প্রবল বন্যায় তিনি একাকী ভেসে চলেছেন। মাতা, ভগ্নী, স্ত্রী, কন্যা কেউ কোথাও নেই। অকস্মাৎ অশরীরী বার্তা বিঘোষিত হলো, জগতে কেউ বাঁচিয়া নাই, সকলে মরিয়াছে। মনে হলো মনমোহন মিত্রের স্বপ্ন দর্শন, তার মধ্যেই মনে হচ্ছে তবে আমারই বা বেঁচে লাভ। দৈববাণী উত্থিত হলো, আত্মহত্যা মহাপাপ। আবার মনে হলো কেউই যখন নেই, আমি কাকে নিয়ে থাকব? আকাশবাণী কহিল, যাহারা ভগবান কি বস্তু জানেন, কেবল তাহারাই বাঁচিয়া আছেন, এবং তাহাদের সহিত তোমার শীঘ্রই দেখা হইবে। কলিতে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। গুল্লু ফোন করছে। কলিতে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য, এই কথাটি বিশেষ প্রণিধানযোগ্য। আকাশবাণী কহিল, যাহারা ভগবান কি বস্তু জানেন, কেবল তাহারাই বাঁচিয়া আছেন, এবং তাহাদের সহিত তোমার শীঘ্রই দেখা হইবে। রাত্রি শেষে স্বপ্ন ভাঙিয়া গেলেও অপূর্ব স্বপ্নের ঘোর কাটিতে অনেক সময় লাগিল। নিদ্রা ভঙ্গে তিনি কোথায় আছেন বুঝিতে না পারিয়া নিকটস্থ আত্মীয় বর্গকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা তোমরা কে, আর আমি বা কোথায়? তারা তো শুনে অবাক। তারা ভাবলে, তাহলে কি এবার কন্যার শোকে মস্তিষ্ক বিকৃতি ঘটল? আজকে এই পর্যন্ত। এরপরেই ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হবে, সেই প্রসঙ্গ আমরা শুনবো আগামী দিন, আগামী পর্বে। জয় রামকৃষ্ণ। কি অপূর্ব এসব কথা যত আমরা শুনবো, অনুধ্যান করব, তত কিন্তু আমাদের চিন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে। আমাদের এই বস্তুতান্ত্রিক জগতে, নাম রূপের জগতে আমরা যে একটা আচ্ছাদনের মধ্যে বাস করি, সেটা আমরা বুঝতে পারি না। আমরা আজকে এই কথাটি হচ্ছিল যে আমরা আমার হাজব্যান্ডের সঙ্গেই, যে আমরা যত বদ্ধ জায়গায় থাকব, তত আমাদের মনও কিন্তু অনুদার হয়ে যাবে। এটা সত্যিই হয়। আগে মানুষের কি হতো, উন্মুক্ত প্রকৃতির মধ্যে মানুষের জীবনযাপন ছিল। ভোরবেলা উঠে মুক্ত আকাশ, গাছপালা, মাটির স্পর্শ, ঘাসের স্পর্শ, তারপরে অবগাহন স্নান, নদীতে স্নান, গঙ্গা স্নান, পুকুরে স্নান, এই যে প্রকৃতির সঙ্গে নারীর যোগ, এটা মানুষের চেতনার মধ্যে কিন্তু ছাড়িয়ে যেত, এবং মানুষ তখন এই যে আমাদের চারিদিকে একটা বস্তুতান্ত্রিক জগতের আচ্ছাদন, তার থেকে মুক্তভাবে বাঁচতে পারত। আজকাল আমরা যখনই আমাদের কোনো এন্টারটেনমেন্টের প্রয়োজন হয়, আমরা কিন্তু বস্তুগত দিকেই ছুটে যাই। এটাই হচ্ছে দুঃখের। এমনকি আজকাল পাহাড় ইত্যাদি জায়গায়, তীর্থ ইত্যাদি জায়গাতেও যাওয়ার যান্ত্রিক সুব্যবস্থা, এবং সেটাও হয়েছে টেকনোলজির দৌলতে, যন্ত্রের কল্যাণে।
ক্রমে ক্রমে এই যন্ত্র সভ্যতা আমাদের গ্রাস করে ফেলবার দিকেই যাচ্ছে, এ বিষয়ে সন্দেহ তো নেই। আবার বহু মানুষ আজকাল আমরা দেখি রাইডে, মানে বাইক নিয়ে, গাড়ি নিয়ে তারা কৈলাস, মানস সরোবর, ধ্যান ক্ষেত্র, সেই সব জায়গাতে যাচ্ছে। এখনো মনে পড়ে 94 সালের এপ্রিল মাসে আমরা সিকিমে, বিয়ে হয়নি তখনো, গিয়েছিলাম বাবা, মা, ভাই, আমি। সেখানে ছাঙ্গু লেক যেন স্বর্গের আগের স্টেশন, অথবা স্বর্গই। সেখানে প্রকৃতি যে ভার্জিন কোয়ালিটি, সেটা একদম নষ্ট হয়ে গেছে। পুত্রকে নিয়ে যখন আবার আমরা 2015 কি ওই রকম সময় গেছি। সুতরাং আমাদের এই বস্তুতন্ত্রের মধ্যে থাকতে থাকতে আমাদের মনের চিন্তা ভাবনার উপরেও কড়া পড়ে যায়। এই যে আমাদের গায়ের চামড়ায় যে ঘষা লেগে লেগে কড়া পড়ে, ঠিক তেমনি স্থূল জগতে থাকতে থাকতে আমাদের এই অন্তর্দৃষ্টি হারিয়ে যায়। আমরা যত এই সূক্ষ্ম চিন্তার মধ্যে বাস করবার চেষ্টা করব, চিন্তা করব, তত আমাদের অন্তরের চক্ষু উন্মিলিত হবে। আজকে এই পর্যন্ত। আগামীকাল বুধবার আমরা মায়ের কাছে বসে মায়ের কথা শুনবো। জয় রাম কৃষ্ণ, জয় রাম।